হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং। এই চ্যাপ্টারটা পুরোটা আমরা দেখব। তো এটা আমি প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে সিবিএসসি সিলেবাস। সিবিএসসি সিলেবাসে আমরা এটা প্রথম ক্লাস করছি। তাহলে সিবিএসসি সিলেবাস, সিবিএসসি মানে হচ্ছে এনসিইআরটি, এনসিইআরটি। তো এনসিইআরটি ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা, আমরা সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, অর্থাৎ আমাদের চারিপাশের যে ম্যাটার, তো সেই ম্যাটার রিলেটেড সবকিছু আমরা এখানে পড়ব। তো প্রথমেই বলে রাখি যে ম্যাটার কাকে বলা হয়। ম্যাটার কাকে বলা হয় না, কোনো একটা জিনিস যেটা আর কি না একটা জায়গা দখল করবে। আমি কি বললাম, 1 নম্বর পয়েন্ট মনে রাখবে, একটা জায়গা দখল করবে। 2 নম্বর, ওই বস্তুটার একটা নিজস্ব মাস থাকবে। মাস মানে হচ্ছে ভর, অর্থাৎ ওর ভর থাকবে। এবং ওর প্রেজেন্সটা আমরা আমাদের আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, ঠিক আছে, 5টা যে সেন্স অর্গান রয়েছে, 5টা ইন্দ্রিয়, তো কোনো একটা ইন্দ্রিয় বা একের বেশি ইন্দ্রিয় দ্বারা আমরা সেটাকে কি না ফিল করতে পারবো। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলবো না ম্যাটার। দেখো এখানে ইংরেজিতে আমি লিখে রেখেছি এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, অর্থাৎ একটা জায়গা দখল করে, এবং কি পাজেস মাস, অর্থাৎ ওই বস্তুটার মাস থাকবে, ভর থাকবে, এবং কি দ্য প্রেজেন্স অফ হুইচ ক্যান বি ফেল্ড বাই এনি ওয়ান অর মোর অফ আওয়ার 5 সেন্সেস। একটা কিংবা একের থেকে বেশি আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে তাদের দ্বারা যদি আমরা ফিল করতে পারি, তখন সেই বস্তুটাকে আমরা কি ম্যাটার বলবো। এখন দেখো সেকেন্ড পয়েন্টে কি বলা হচ্ছে, এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল হুইচ সায়েন্টিস্ট হ্যাভ নেমড ম্যাটার। না প্রত্যেকটা যে বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তু কি বলছে সায়েন্টিস্ট, না কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি রয়েছে, এবং এই যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি রয়েছে এটাকেই নাম দিয়েছে কি না ম্যাটার। বোঝা গেছে আশা করি। দেখো পঞ্চতত্ত্ব বলা হয়ে থাকে 5টা তত্ত্ব, তাহলে 5টা তত্ত্ব আমরা এখানে দেখব। একটা হচ্ছে আর্থ, সেকেন্ড ওয়ান ইজ এয়ার, থার্ড ওয়ান ফায়ার, fourth water, and the fifth one is sky. তো এই যে আমাদের 5টা তত্ত্ব রয়েছে, এই 5টা তত্ত্বকে বলা হয় কি না পঞ্চতত্ত্ব। আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্কাই। কি হতো না, আগে যে দার্শনিকগুলো ছিল, আগে যে ফিলোসফাররা ছিলেন, ঠিক আছে, আগের যে ফিলোসফাররা ছিলেন, ওনারা বিশ্বাস করতেন এই যে পঞ্চতত্ত্ব বা 5টা তত্ত্ব, এই 5টা এলিমেন্ট দিয়েই কি না ম্যাটার তৈরি হতো বা ম্যাটার তৈরি হয়েছে। প্রত্যেকটা ম্যাটারের প্রধান এই 5টি অংশ কি কি না আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার অ্যান্ড স্কাই। ক্লাসিফিকেশন অফ ম্যাটার, অর্থাৎ ম্যাটারকে ভাগ করতে হবে। দেখো তাহলে একটা আমরা ফিজিক্যাল ক্লাসিফিকেশন করব, একটা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন। ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আমাদের এখানে সিলেবাসের মধ্যে কি রয়েছে, ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা। এখন কেমিক্যাল ক্লাসিফিকেশন রয়েছে ক্লাস 9-এর মধ্যে, ওটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল ক্লাসিফিকেশনটা দেখে নি না। আমাদের যে সায়েন্টিস্টরা রয়েছেন, ওনারা ফিজিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে ম্যাটারকে 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সলিড, সেকেন্ড ওয়ান ইজ লিকুইড, and the last one is gaseous. তাহলে এই 3টে ভাগে বা সলিড, লিকুইড, গ্যাস বলা যেতে পারে, ঠিক আছে। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে ফিজিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে। কেমিক্যাল ক্লাসিফিকেশন কি বলছে না, কেমিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে ম্যাটারকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওটা ক্ষেত্রেও কি কি, 1 নম্বর হচ্ছে এলিমেন্ট, 2 নম্বর হচ্ছে কম্পাউন্ডস,
কম্পাউন্ডস এবং 3 নাম্বার হচ্ছে মিক্সচার, মিক্সচার বা মিশ্রণ। তাহলে বোঝা গেছে ফিজিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করে এটাকে ম্যাটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড আর একটা গ্যাস, এবং কেমিক্যাল প্রপার্টির উপর ভিত্তি করেও 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলিমেন্ট, কম্পাউন্ড এবং মিক্সচার। ফিজিক্যাল নেচার অফ ম্যাটার বলা হচ্ছে 1 নম্বর পার্টিকেল নেচার অফ ম্যাটার, মানে প্রত্যেকটা ম্যাটার কি না পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে, বা আমি বলতে পারি যে মেড আপ অফ পার্টিকেলস, মেড আপ অফ পার্টিকেলস। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট মনে রাখবে যে কি না ম্যাটার হচ্ছে পার্টিকেল দ্বারা তৈরি, পার্টিকেল নেচার অফ ম্যাটার। 2 নম্বর বলছে যে হাউ স্মল আর দিজ পার্টিকেলস। দেখো এখানে তোমাদের বইতে দেখবে ভালো করে উদাহরণস্বরূপ দেওয়া আছে, তবু আমি একটু এখানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও আমি এখানে 3টে জার নিলাম, 3টে এরকম পাত্র নিলাম, জার না পাত্র। এখন এখানেও এতটা জল আছে, প্রত্যেকটাতে সম পরিমাণ জল আছে। এখানে কি করলাম, আমি 2-3 ফোঁটা উজালা আমি ঢেলে নিলাম, এখানে ঢাললাম 2-3 ফোঁটা। তো কি হবে, এই জলটা হালকা নীল রঙের হয়ে যাবে। এখন এই জলটার কিছুটা পরিমাণ, ধরে নাও এই জলটার কিছুটা পরিমাণ এটাতে ঢাললাম, এটাও দেখবে এর চেয়ে হালকা, আরো এর চেয়ে হালকা হবে কিন্তু নীল হবে। এবার এই পুরো জলটার মধ্যে এতটা অংশ যদি আমি আবার এটাতে ঢালি, এটাও দেখবে একদম হালকা 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 একটা নীলাভ দেখা যাবে এই জলটা। তো এখন জিনিসটা হচ্ছে যে এই যে পার্টিকেল গুলো কত ছোট, যে মাত্র আমি কয়েক ফোঁটা উজালা দিলাম, এই কয়েক ফোঁটার মধ্যে দেখো একটা পুরো পাত্র, 2টো পাত্র, 3টে পাত্রকে কিন্তু রাঙিয়ে তুলেছে। তাহলে আমাকে বুঝতে হবে যে কতটা ছোট হতে পারে এই পার্টিকেল গুলো। আচ্ছা, একটা কোনো ম্যাটারের, ধরে নাও কোন একটা ম্যাটার আছে, তো আমরা কি বললাম ম্যাটার পার্টিকেল দ্বারা তৈরি, পার্টিকেল দ্বারা তৈরি। এখন এই পার্টিকেল গুলো জানো তো কি হয়, আমরা চোখে তো দেখতে পাই না, এমনকি পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাওয়া যায় না, আমরা খালি চোখে দেখতে পাই না, এমনকি পাওয়ারফুল পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু দেখতে পাওয়া যায় না এই পার্টিকেল গুলো। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট বলে রাখি, একটা ওয়াটার ড্রপ রয়েছে, তো এই ওয়াটার ড্রপটার মধ্যে প্রায় 10⁻21 এতগুলো ওয়াটার মলিকিউল থাকে, ওয়াটার মলিকিউল মলিকিউল থাকে। তাহলে বুঝতে পারছো যে কত ছোট হতে পারে পার্টিকেল এক একটা। আশা করি বোঝা গেছে। আচ্ছা, আর একটা যদি আমি উদাহরণ দিই, দেখবে আমরা একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে যদি একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা ছোট্ট টুকরো, একদম ছোট্ট টুকরো যদি আমি ফেলে দিই, পুরো জলটা দেখবে লাল হয়ে যায়। এবং ইভেন আমি যদি এই পাত্রটা বড়ও করি, আরো বড় করি, তবুও দেখবে হালকা হলেও লাল হবেই। তো ধরে নাও যে একটা একদম ছোট্ট একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরো কতটা পরিমাণ জলকে লাল করছে, তার মানে ভাবো ওর মধ্যে কতগুলো পার্টিকেল থাকে, কারণ পার্টিকেল গুলোই তো ছড়িয়ে পড়ে, তবে তো জলটাকে আমরা লাল দেখি। তাহলে ভেবে নাও যে কতটা ছোট হতে পারে এক একটা পার্টিকেল। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার। দেখো, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ ম্যাটার, দ্য পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ দ্য ফলোইং 3 ক্যারেক্টারিস্টিক্স। না বলা হচ্ছে কাইনেটিক থিওরি অনুযায়ী যে আমার ম্যাটারের মধ্যে যে পার্টিকেল গুলো থাকছে তাদের 3টে ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। এই 3টে ক্যারেক্টারিস্টিক্স কি কি? এক নাম্বার কি বলছে, পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম, স্পেস বিটুইন পার্টিকেলস অফ ম্যাটার।
এক নাম্বার বোঝা গেছে। 2 নম্বর বলা হচ্ছে যে এই যে কোনো একটা ম্যাটারের যে পার্টিকেলস গুলো কি না, পার্টিকেলস গুলো হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, সব সময় মুভ করতে থাকে। কন্টিনিউয়াসলি মুভিং। এটার যদি আমি একটা উদাহরণ তোমাদেরকে বলি, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, একটা জলের পাত্র নিলাম, এর মধ্যে আমি 1 ফোঁটা উজালা ফেলে দিলাম। তুমি কিন্তু এই জলটাকে নাড়া দিচ্ছ না, ঠিক আছে, উজালা ফেলে দিলে দেখবে ধীরে 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 উজালাটা চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। বা তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 1 টুকরো দাও, তোমার কিন্তু নাড়তে হবে না, কিছুক্ষণ পরে আপনা আপনি দেখবে ওটা পুরো জলটাকে লাল করে তুলেছে। তো ওটা কেন করে? কারণ ব্যাপার হচ্ছে পার্টিকেলের মধ্যে, সরি, কোন একটা ম্যাটারের মধ্যে যে পার্টিকেল গুলো থাকে, সেই পার্টিকেল গুলো কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, কন্টিনিউয়াসলি এক জায়গা থেকে অন্য স্থানে যেতে থাকে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে একটা কোনো ম্যাটার রয়েছে, তো ওখানে ধরে নাও এই পার্টিকেল গুলো রয়েছে, তো এই পার্টিকেল গুলো কি করবে না, একে অপরকে অ্যাট্রাক্ট করবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে 3 নম্বর আমি লিখছি যে পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে না, কোন একটা বস্তু যে পার্টিকেল গুলো দিয়ে তৈরি, সেই পার্টিকেল গুলোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে বলা হয় ফোর্স অফ অ্যাট্রাকশন। তিনটে জিনিস বোঝা গেছে। এরপর এটাতে আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরে নাও যে একটা তুমি লোহার একটা কোনো জিনিস নিলে, ধরে নাও একটা লোহার একটা পাত নিলে, তো এক্ষেত্রে কি হবে, তুমি এটা খুব তাড়াতাড়ি খুব কম ফোর্স দিয়ে ভাঙতে পারবে কি? পারবে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে অ্যাট্রাক্টিং ফোর্সটা এটা খুব বেশি থাকে, সেই জন্য আমরা এটা সহজে ভাঙতে পারি না। কিন্তু একটা যদি আমি চক নিলাম, এই চকটাকে আমি খুব সহজে ভেঙে ফেলতে পারি, কারণ এর মধ্যে যে অ্যাট্রাক্টিং ফোর্সটা রয়েছে সেটা কি, সেটা অনেকটাই কম, সেজন্য এটা সহজেই ভেঙে ফেলা যায়। আশা করি বোঝা গেছে এতটা। এরপর দেখো স্টেটস অফ ম্যাটারকে ফিজিক্যাল প্রপার্টির উপর 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সলিড, সেকেন্ড ওয়ান ইজ লিকুইড, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ কি, গ্যাস। তাহলে সলিডের আমরা কিছু বৈশিষ্ট্য দেখব। দেখো, সলিড যে বস্তুগুলো থাকে বা কঠিন যে বস্তুগুলো থাকে, সেগুলোতে কি হয়, সেগুলোর একটা দেখবে নির্দিষ্ট শেপ থাকে, নির্দিষ্ট আকার। আচ্ছা, ইংরেজিতে লিখছি কি, ডেফিনাইট শেপ। নির্দিষ্ট শেপ থাকে। আর কি না, তাদের যে বাউন্ডারিটা ভালো করে বোঝা যায়, তাহলে ওটাকে আমি লিখতে পারি যে ডিস্টিংক্ট বাউন্ডারি, ডিস্টিংক্ট বাউন্ডারিজ। তার মানে হচ্ছে, দেখো, ধরে নাও আমি একটা ইট নিলাম, ঠিক আছে, তো এই যে আমি ইটটা নিলাম, এটা কি, এটা নির্দিষ্ট একটা শেপ আছে। তুমি যে কোনো কঠিন বস্তু নাও, দেখবে একটা নির্দিষ্ট শেপ থাকে, ঠিক আছে, একটা শেপ থাকে। এরপর কি হচ্ছে ডিস্টিংক্ট বাউন্ডারিজ, মানে আমি একটা ইটের পরে যখনই আমি দুটো আর একটা ইটকে রাখলাম, তো এর যে এই বাউন্ডারিটা আমরা তো বুঝতে পারি সহজে, ঠিক না? বাউন্ডারি কি বুঝতে পারি না? বাউন্ডারিটা বুঝতে পারি, এটাকেই বলা হয় ডিস্টিংক্ট বাউন্ডারি। এবং ফিক্সড ভলিউম থাকে, ফিক্সড ভলিউম মানে নির্দিষ্ট আয়তন থাকে। 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, যে বলা হচ্ছে যে এই যে সলিড রয়েছে, সলিডকে আমরা রিজিড বস্তু বলি। রিজিড বস্তু কেন বলি?
রিজিড বস্তু কেন বলি আমরা? কারণ ব্যাপার হচ্ছে সলিডের মধ্যে ধরে নাও এটা একটা সলিড, তো এর মধ্যে এই পার্টিকেল গুলো রয়েছে। তো এই যে পার্টিকেল গুলো রয়েছে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার যে ফোর্সটা রয়েছে বা অ্যাট্রাকটিভ ফোর্সটা রয়েছে, একে অপরকে যে ফোর্স দিয়ে তারা অ্যাট্রাকশন করছে, সেই ফোর্সটা কিন্তু খুব বেশি থাকে, এক্ষেত্রে খুব বেশি থাকে, এবং এই বেশি থাকার জন্যই এটা রিজিড হচ্ছে, বুঝলে? যদি এই ফোর্সটা কমে যায়, তখন এই ফোর্সটা যদি কমে যায় তখনই আমি দেখবো সেটা লিকুইড থাকবে। কারণ এই ফোর্সটা কমে গেলে তার মধ্যে কি, তার মধ্যে একটা ফ্লোনেস চলে আসে, তখন সেটা লিকুইডে পরিণত হয়ে যায়, ঠিক আছে? তো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বুঝতে হলে ধরে নাও আমি 5 জন ছেলেকে নিলাম, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এখন দেখো, এরা ধরে নাও যে হাত ধরে ধরে আছে একে অপরের, ঠিক আছে? হাত ধরে আছে, খুব শক্ত করে ধরে আছে। এখন আমি যদি বাইরে থেকে এদেরকে ধাক্কা দিই, তো ধাক্কা দিলে দেখবে, আমরা যদি হালকা ধাক্কা দিই এদের হাতগুলো কিন্তু ছাড়বে না, বা এদের যে বন্ডটা, সেই বন্ডটা আমরা ভাঙতে পারবো না, কারণ এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে একে অপরের প্রতি, সেটা খুব হাই আছে। কিন্তু এদের মধ্যে যদি এই যে একে অপরকে ধরে রেখেছে এটা যদি হালকা করে দেয়, তাহলে আমরা খুব সহজে ভেঙে ফেলতে পারবো এদের এই জালটা। তখন আমরা কি বলবো, যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেখানে কম, অতএব এই সলিডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব হাই থাকে। ফোর্স অফ অ্যাট্রাকশন, আচ্ছা আমি এটাও বলতে পারি বিটুইন দ্য আর্টিকেল, বিটুইন বা অ্যামাং দ্য পার্টিকেলস। আশা করি বোঝা গেছে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দেখবো যে সলিডের কম্প্রেসিবিলিটি হচ্ছে খুব কম। কম্প্রেসিবিলিটি কম্প্রেসিবিলিটি খুব কম। কম্প্রেসিবিলিটি মানে কি? মানে আমি প্রেসার দিয়ে ওটাকে কম্প্রেস করতে পারবো, ওটাকে চাপ দিয়ে ওটাকে আবার আমি ছোট করতে পারবো। কম্প্রেস করা মানে কি? কম্প্রেস করা মানে ধরে নাও যে, আচ্ছা একটা ধরে নাও স্পঞ্জ বল আছে, স্পঞ্জ বল আছে, খেলার বলগুলো, ওটাকে আমি যদি চাপ দিই, চাপ দিলে কি হবে, বলটা এরকম আকার ধারণ করবে? অবশ্যই করবে। তো এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি, ঠিক আছে? কিন্তু আমরা দেখবো যে সলিডের মধ্যে এই যে কম্প্রেসিবিলিটি, এটা কিন্তু সবচেয়ে কম রয়েছে। অর্থাৎ গ্যাস এবং লিকুইডের, লিকুইডকে যদি আমি কম্পেয়ার করি তাহলে বলতে পারি গ্যাস এবং লিকুইডের চেয়ে অনেকটাই কম কম্প্রেসিবিলিটি হচ্ছে কার না, সলিডের। প্রায় নেই বললেই চলে, প্রায় নেই বললেই চলে। কিন্তু কোনো ক্ষেত্রে এই যেমন আমি স্পঞ্জ বলগুলো দেখলাম, এখানে কিন্তু থাকবে, কিন্তু এটাও তো সলিড, তবুও থাকছে। এটা কেন হচ্ছে? তাহলে এটাকে কেন আমরা কম্প্রেস করতে পারছি? কারণ এর ভেতরে ছোট 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 ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্যে না হাওয়া থাকে। যখন আমরা চাপ দিই তখন ওই হাওয়াগুলো বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার ফলে আমরা বলটাকে চাপ দিয়ে ওটাকে কম্প্রেস করতে পারি। আশা করি বোঝা গেছে এটা। এবং 4 নম্বর হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন এটার সবচেয়ে কম, বা হ্যাঁ সবচেয়ে কম, লোয়েস্ট। রেট অফ ডিফিউশন কি? আচ্ছা ডিফিউশন কি জিনিস আমি পরের স্লাইডে তোমাদেরকে বলবো। এরপর আমরা দেখব লিকুইড। দেখো একই রকম ভাবে আমরা এক একটা পয়েন্ট আমি ক্লিয়ার করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডেফিনাইট শেপ। কোন ডেফিনাইট শেপ থাকে কি? ডেফিনাইট শেপ থাকে না। তাহলে আমি বা ফিক্সড শেপ, ফিক্সড শেপ এর মধ্যে থাকে না। 1 নম্বর পয়েন্ট। তাহলে ফিক্সড শেপ থাকে না, তাহলে কি হয় না, আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের শেপ ধারণ করে লিকুইড। 1 নম্বর পয়েন্ট। তাহলে টেক আপ দ্য শেপ, আচ্ছা আমি আর ওটা লিখছি না, ঠিক আছে? মানে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের শেপ ধারণ করবে লিকুইড। 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। কিন্তু
ভলিউম এদের কিন্তু ডেফিনাইট থাকে, ঠিক আছে। ভলিউম হচ্ছে ভলিউম ফিক্স থাকবে এর। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এখানে কি হয়, এখানে এই যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিছুটা কম হয়। কার থেকে? না সলিডের থেকে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি লেস দেন হয়। আচ্ছা, লেস দেন কার থেকে? লেস দেন না সলিডের থেকে। সলিডের থেকে কম হয় ফোর্স অফ অ্যাট্রাকশন। এই জন্যই ফোর্স অফ অ্যাট্রাকশন কম হওয়ার জন্যই কি হয় না, এই যে লিকুইড রয়েছে, লিকুইডের মধ্যে কি না এই ফ্লো জিনিসটা দেখা যায় না, ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাহলে কি ফ্লো করতে দেখা যায়। সেজন্য এটাকে কি বলা হয়? ফ্লুইড বলা হয়ে থাকে। ফ্লুইড বলা হয়ে থাকে, লিকুইড এবং গ্যাসকে দুটোকেই ফ্লুইড বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন এখানে মিডিয়াম। আচ্ছা, এখানে বলে দিই রেট অফ ডিফিউশন কোনটা জানো? আমরা যে দেখলাম না, একটা উদাহরণ দিলাম না, যে পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা ছোট্ট টুকরো দিলাম, ধীরে 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 পুরো জলটাকে লাল করে দিল। তো ওই যে ছড়িয়ে পড়ছে কোন একটা বস্তু আপনা আপনি যে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় ডিফিউশন। আর রেট অফ ডিফিউশন মানে কত তাড়াতাড়ি সে ছড়িয়ে পড়ছে সেটাকে বলা হয়, মানে সময়ের সাথে, ঠিক আছে। রেট যখনই থাকবে ফিজিক্সের ভাষায়, তখন মনে রাখবে যে ওটা সময়ের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে রেট অফ ডিফিউশন এটাতে মিডিয়াম পরিমাণে থাকে। আচ্ছা, রেট অফ ডিফিউশনটা আমি এখানে আর একটু বুঝিয়ে দিই। দেখো, ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন জিনিসটা হচ্ছে প্রসেস অফ মুভমেন্ট অফ মলিকিউলস আন্ডার এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে হচ্ছে যে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি কি করলাম না, এক ফোঁটা উজালা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর উজালাটা ধরে নাও এরকম ধীরে 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 পড়ছে। তো ধীরে ধীরে পড়ছে, তো উজালার গাঢ়ত্ব যেটা কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন এখানে সবচেয়ে বেশি, এবং এই জায়গাগুলোতে কি কনসেন্ট্রেশন কম। সেই জন্য সে কি করবে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন মুভ করবে আপনা আপনি। এই যে মুভ করছে বা ছড়িয়ে পড়ছে, এই জিনিসটাকে বলা হয় ডিফিউশন। এখানে বলে রাখি, জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে গ্যাস থাকে, যেমন অক্সিজেন থাকে ধরে নাও, ঠিক আছে, CO2 থাকে। এবং এই যে গ্যাসগুলো থাকে জলের মধ্যে, ওটা কিভাবে জলের মধ্যে থাকে না, এই ডিফিউশন পদ্ধতিতেই জলের মধ্যে মিক্স হয়ে থাকে, ঠিক আছে। ডিফিউশন পদ্ধতিতেই জলের মধ্যে মিক্স হয়ে থাকে, এবং জলের মধ্যে থাকে বলেই এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে থাকে বলে কি অ্যাকুয়াটিক যে অ্যানিমেল গুলা, অ্যাকুয়াটিক অ্যানিমেল বলো বা প্লান্ট বলো, অ্যাকুয়াটিক প্লান্ট, এগুলো কি সারভাইভ করতে পারে বা জীবন ধারণ করতে পারে জলের মধ্যে। কারণ জলের মধ্যে এই ডিফিউজড অক্সিজেন, ডিফিউজড কার্বন ডাইঅক্সাইড থাকে বলেই, না ওগুলোকে বলা হয় ডিজলভ অক্সিজেন বা ডিজলভ কার্বন ডাইঅক্সাইড। সেজন্যই কিন্তু অ্যাকুয়াটিক প্লান্ট বলো বা অ্যাকুয়াটিক অ্যানিমেল তারা সারভাইভ করতে পারে। আচ্ছা, গ্যাসিয়াস, দেখো গ্যাসিয়াসের ক্ষেত্রে কোনো ফিক্স শেপ থাকবে কি? 1 নাম্বার, শেপ কোনো থাকবে না, ফিক্স শেপ কোনো থাকবে না। যে পাত্রে রাখা হবে, যে পাত্রে রাখা হবে সেই পাত্রে শেপ নেবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাইলি কম্প্রেসিবল হবে, হাইলি কম্প্রেসিবল। কম্প্রেসিবল, এই যে হাইলি কম্প্রেসিবল মানে কি, ধরে নাও একটা এরকম পাত্র আছে, এখানে কিছুটা গ্যাস আছে, তো এটাকে আমি একটা পিস্টন দিয়ে প্রেস করছি, তো পিস্টন দিয়ে ধরে নাও প্রেস করছি, তো এটা দেখা যাবে যে আমি এতটা পর্যন্ত প্রেস করে দিতে পারবো। কিন্তু এটা আমি জলকে পারবো কি, কিংবা কঠিনকে পারবো কি, পারবো না। এরকম করে এতদূর পর্যন্ত পার্টিকেল গুলো তখন কি হবে, খুব কাছাকাছি চলে আসবে।
তাহলে এটাকেই বলা হয় হাইলি কম্প্রেসিবল। এবং এটাকে কাজে লাগিয়ে আমরা যে ব্যবহার করি, কি নাম, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, এটা এরকম কম্প্রেসিবল গ্যাস। তারপরে সিএনজি, গাড়ি চালানোর জন্য এখন যে ফিউল হিসেবে ব্যবহার করা হয় সিএনজি। তারপরে আমরা যদি বলি অক্সিজেন সিলিন্ডারে যে অক্সিজেনটা থাকে সেটা, এগুলোকে কি না এই কম্প্রেস করেই তো ভরা হয় ওই সিলিন্ডারের মধ্যে। নাহলে যদি কম্প্রেস করে না ভরা হয় তাহলে দেখবে দুদিনেই শেষ হয়ে যাবে, ওটার মধ্যে থাকবেই না। তো পার্টিকেল গুলো কি, যখন আমরা কম্প্রেস করি পার্টিকেল গুলো কি করে না খুব কাছাকাছি চলে আসে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স খুব কম, প্রায় নেগলিজিবল বা থাকে না বললেই চলে, ঠিক আছে। এখানে কি হয় জানো, এখানে পার্টিকেল গুলো এইরকম এত দূরে দূরে অবস্থান করে, কারণ এদের মধ্যে কোনো এই যে ইন্টারমলিকুলার ফোর্সটা থাকে সেটা থাকে না বললেই চলে, সেই জন্য খুব দূরে দূরে ছড়িয়ে থাকে। যখনই যে ওকে ছেড়ে দেওয়া হয় সবাই এদিক ওদিক র্যান্ডামলি এদিক ওদিক চলে যায়, কারণ তাদের মধ্যে সেই যে ফোর্সটা রয়েছে, একে অপরের প্রতি যে বন্ধনটা রয়েছে সেই বন্ধনটা থাকে না বলে ওটা হয়। আচ্ছা, ডিফিউশন রেট এটা সবচেয়ে বেশি হবে। ডিফিউশন রেট বা দ্য রেট অফ ডিফিউশন, এখানে কি হাইয়েস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা উদাহরণ বলে দিই। রেট অফ ডিফিউশন, একটা বাড়ি রয়েছে, তুমি ধরে নাও যে এই ঘরটাতে তুমি বসে আছো, এই ঘরটাতে কেউ একটা পারফিউম ইউজ করছে, পারফিউম লাগাচ্ছে, তুমি দেখবে এই ঘর থেকে সেই সেন্টটা পাবে। কেন পাবে? কারণ গ্যাসের রেট অফ ডিফিউশন মানে ছড়িয়ে পড়াটা কি খুব দ্রুত, তার রেটটা বেশি, সেই জন্য তুমি তার গন্ধটা খুব তাড়াতাড়ি পাও এবং সেইটা ছড়িয়ে পড়ার হারটা বেশি এবং ক্ষেত্রটাও বেশি, খুব তাড়াতাড়ি খুব দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তাদের মধ্যে কারণ কেন, তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স নেই, তো সেই জন্যই তো তারা ছড়িয়ে পড়ছে না। আর একটা উদাহরণ দেখবি, যখন খাবার যখন রান্না করা হয় তখন সেই গন্ধটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তো এইটা যে ছড়িয়ে পড়ে এটা রেট অফ ডিফিউশনের জন্যই তো হয়ে থাকে, বা ডিফিউশনের জন্যই তো হয়ে থাকে। এতটা বোঝা গেছে আশা করি। এরপর দেখো, এগুলোকে যদি আমি সাম আপ করি তাহলে কি হবে, সাম আপ করলে একবার আমরা দেখব। ফার্স্ট অফ অল, সলিড লিকুইড এবং গ্যাস নিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সলিড দেখতে কেমন হবে। সলিডের মধ্যে পার্টিকেল গুলো কেমন থাকবে, একদম খুব কম্প্যাক্টেড থাকবে, একদম একদম একে অপরের সাথে লেগে এরকম থাকবে, কারণ এখানে ইন্টারমলিকুলার ফোর্স বেশি, একে অপরকে ধরে রেখেছে। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে কেমন থাকবে, লিকুইডের ক্ষেত্রে একটু দূর দূর হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। আর গ্যাসের ক্ষেত্রে কেমন হবে, গ্যাসের ক্ষেত্রে ধরে নাও এরকম। 2 নম্বর, আচ্ছা, শেপ, সলিডের নির্দিষ্ট শেপ থাকে, লিকুইডের নির্দিষ্ট শেপ থাকে না, গ্যাসের নির্দিষ্ট শেপ থাকে না। আচ্ছা, এদিকটাতে আমি লিখে দিচ্ছি, ওদিকে জায়গা নেই, শেপ, ডেফিনাইট শেপ, ঠিক আছে। 3 নম্বর, ইন্টারমলিকুলার ফোর্স কি সলিডের মধ্যে হাইয়েস্ট থাকে, সলিডের মধ্যে হাইয়েস্ট। আচ্ছা, লিকুইডের মধ্যে মিডিয়াম এবং গ্যাসের মধ্যে লোয়েস্ট। এখানে কি লিখবো আমরা না ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স। 3 নম্বর হচ্ছে কম্প্রেসিবিলিটি, এখানে প্রথম লিখে নিই। কম্প্রেসিবিলিটি গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, হাইয়েস্ট, মিডিয়াম এবং এখানে লোয়েস্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রেট অফ ডিফিউশন।
রেট অফ ডিফিউশন এখানে কি গ্যাসের ক্ষেত্রে হাইয়েস্ট, লিকুইডে হচ্ছে মিডিয়াম, আর সলিডে হচ্ছে লোয়েস্ট। এরপর এখানে একটা জিনিস আমি বলে দিই, এই যে জল রয়েছে লিকুইডের মধ্যে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই কিন্তু ডিফিউজ হতে পারে, ঠিক আছে, তিনটেই ডিফিউজ হতে পারে লিকুইডের মধ্যে, এই তিনটেই। ক্যান ম্যাটার চেঞ্জ ইটস স্টেট? দেখো আমরা জানি যে ওয়াটারের আমরা তিনটে ফর্ম দেখতে পাই, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে গ্যাসিয়াস, গ্যাস। তাহলে এই তিনটে ফর্মে আমরা জলকে দেখতে পাই। যদি বলা হয় যে সলিড ফর্মে আমরা যেটা দেখতে পাই সেটা কি বলা হয়, সেটা হচ্ছে আইস, লিকুইড ফর্মে হচ্ছে ওয়াটার, এবং 3 নাম্বার গ্যাস ফর্মে আমরা কি দেখতে পাই না ওয়াটার ভেপার, তো এইটা কেন হচ্ছে, আমরা কোনো একটা বস্তুর এতগুলো ফর্ম আমরা কেন দেখতে পাচ্ছি, মানে কোনো একটা বস্তু সলিড ফর্মেও থাকছে, লিকুইড ফর্মেও যাচ্ছে, আবার গ্যাসিয়াস ফর্মেও যাচ্ছে। এর পিছনে একটা কারণ রয়েছে যেটাকে বলা হচ্ছে যে কাইনেটিক এনার্জি। কি হচ্ছে না, বস্তুর উপর যখন আমরা টেম্পারেচার বৃদ্ধি করছি, বস্তুর উপর যখন টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তখন কি হচ্ছে, এর মধ্যে থাকা যে পার্টিকেল গুলো রয়েছে, ঠিক আছে, এই বস্তুটার মধ্যে থাকা যে পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলোর কি না কাইনেটিক এনার্জি বাড়ছে। কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, এবং এই কাইনেটিক এনার্জি যে বেড়ে যাচ্ছে, এর ফলে যে পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলোর মধ্যে থাকা কি না ভাইব্রেশনও বাড়ছে। কারণ কাইনেটিক এনার্জি বৃদ্ধির ফলে কি হবে, পার্টিকেল গুলো এমনিতে র্যান্ডামলি এদিক ওদিক ছোটাছুটি করছিল, ঠিক আছে, কিন্তু যখনই আমি এটাতে আবার টেম্পারেচার দেবো, তো কাইনেটিক এনার্জি যখনই বৃদ্ধি করবে, তখন তাদের যে ছুটার যে বেগটা বেড়ে যাবে, এবং বেগ বেড়ে যাওয়ার কারণে তাদের যে এই ভাইব্রেশন বৃদ্ধি হচ্ছে। কেন না, বেগ বাড়ছে, দেখো ভাইব্রেশন বাড়ালো। এখন কি হচ্ছে, আমি যদি এটাকে আরো যদি হিট এনার্জি দিতে থাকি, আবার আমি ধরে নাও হিট এনার্জি বৃদ্ধি করলাম, তো হিট এনার্জি বাড়ার ফলে কি হবে না, আমি যে এনার্জিটা সাপ্লাই করলাম, সেই সাপ্লাইড এনার্জিটা কার থেকে বেশি হয়ে যাবে না ফোর্স অফ অ্যাট্রাকশনের থেকে বেশি হয়ে যাবে। ফোর্স অফ অ্যাট্রাকশনের থেকে বেশি হয়ে যাবে, মানে আমার এখানে একটা পাত্র আছে, এখানে জল আছে, তো এই পার্টিকেল গুলো রয়েছে, এখানে কি কাইনেটিক এনার্জি রয়েছে, তো কাইনেটিক এনার্জি এমনি বৃদ্ধি পেল, আবার হিট দিচ্ছি, তো কাইনেটিক এনার্জিটা এক সময় যে এমন পর্যায়ে যাবে যে এই যে আমি হিটটা সাপ্লাই করছি, এই এনার্জিটা সাপ্লাই করছি, এই এনার্জিটা এদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে, ঠিক আছে, একে অপরকে যে আকর্ষণ করার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে ছাপিয়ে যাবে। তার ফলে কি হবে না, তাদের যে ফিক্সড পজিশন রয়েছে, তাদের ফিক্সড পজিশনটা তারা ব্রেক করবে, অর্থাৎ তাদের যে বন্ডগুলো রয়েছে সেই বন্ডগুলো তারা ভাঙবে, তাহলে ফিক্সড পজিশনটা থেকে তারা ত্যাগ করবে, এবং ত্যাগ করার ফলে তারা আবার কি না পার্টিকেল গুলো মুভ ফ্রিলি, মুক্ত অবস্থায় তারা ঘুরতে থাকবে। এবং এই কারণের জন্যই আমরা দেখি সলিড কনভার্ট হয় লিকুইডে, আবার লিকুইড কনভার্ট হয়
গ্যাসিয়াসে। এতটা বোঝা গেছে। মেল্টিং পয়েন্ট, দেখো মেল্টিং পয়েন্ট বুঝতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কি না কোনো একটা বস্তু রয়েছে বা সলিড একটা বস্তু রয়েছে, সেই সলিড বস্তুটা কি হচ্ছে না গলে যাচ্ছে, মেল্ট হচ্ছে। তো মেল্ট হবে এবং মেল্ট হয়ে কিসে পরিণত হচ্ছে না লিকুইডে। তো এই যে মেল্ট হচ্ছে একটা নিম্ন একটা তাপমাত্রা তো দরকার, একটা মিনিমাম তাপমাত্রা তো দরকার। তো যে মিনিমাম তাপমাত্রাতে এটা মেল্ট হয়ে লিকুইডে পরিণত হচ্ছে, ওই মিনিমাম টেম্পারেচারটাকে কি বলা হচ্ছে না মেল্টিং পয়েন্ট। আশা করি বোঝা গেছে। দেখো আমরা ডেফিনেশন দেখছি, দ্য মিনিমাম টেম্পারেচার এট হুইচ এ সলিড মেল্টস টু বিকাম আ লিকুইড এট রুম টেম্পারেচার, এটা হবে না, এট কি হবে এট অ্যাটমসফেরিক প্রেসার, এট অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমি এখানে আর একটা কন্ডিশন দিতে পারি কি এট অ্যাটমসফেরিক প্রেসার, প্রেসার। তাহলে সলিড অ্যাটমসফেরিক প্রেসারের আন্ডারে মেল্ট হয়ে লিকুইডে যে পরিণত হচ্ছে, তো যে নিম্নতম তাপমাত্রাতে পরিণত হচ্ছে কনভার্ট হচ্ছে, সেই নিম্নতম তাপমাত্রাকে আমরা মেল্টিং পয়েন্ট বলবো। আচ্ছা, মেল্টিং পয়েন্ট কি ইন্ডিকেট করে না মেল্টিং পয়েন্ট এমএল কি ইন্ডিকেট করে indicates force of attraction, indicates the strength দেখো মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করে দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইটস পার্টিকেল, মানে যার যত মেল্টিং পয়েন্ট বেশি হবে, যার যত মেল্টিং পয়েন্ট বেশি হবে তার মধ্যে না ফোর্স অফ অ্যাট্রাকশনের যে শক্তি তার মধ্যে তত বেশি। কারণ ধরে নাও আমি আইস নিলাম, আইস, তো আইসকে মেল্ট করতে আমার কি হচ্ছে না 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি মেল্ট করতে পারছি। কিন্তু আমি যদি এখানে আইসের জায়গাতে যদি আমি এখানে আয়রন নিই, তাহলে এটা কি এটা বহুগুণ বেড়ে যাবে এই তাপমাত্রাটা। তাহলে আমি বলতে পারি যে আয়রনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের যে স্ট্রেংথ বা শক্তি সেটা খুব বেশি, সেই জন্য ওখানে মেল্টিং পয়েন্ট বেশি হচ্ছে। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, তাহলে আইসের আমরা কি দেখলাম, আইসের মেল্টিং পয়েন্ট হচ্ছে, আইসের এমএল হচ্ছে কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর আমাদের একটা কনসেপ্ট আছে লেটেন্ট হিট। লেটেন্ট হিট বোঝার আগে আমরা একটা জিনিস তোমাদেরকে বুঝাই। দেখো ধরে নাও একটা পাত্র রয়েছে, একটা পাত্র রয়েছে, এখানে আমি জল রেখেছি এবং নিচের থেকে আমি এটাকে কি না গরম করছি, গরম করছি নিচের থেকে। সেটা আমি লাল কালার করে দিই। ঠিক আছে, গরম করছি। তো গরম করার ফলে কি হচ্ছে এখানে তাপমাত্রাটা বাড়বে। তো তাপমাত্রাটা আমি মেজার করার জন্য এখানে একটা আমি থার্মোমিটার বসালাম, থার্মোমিটার রাখলাম। এখন দেখা যাচ্ছে যে 1 নাম্বার কেসে দেখছি যে থার্মোমিটারটাতে যে পারদের যে ইয়েটা সেটা ধীরে 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 টেম্পারেচার ইনক্রিজ করছে। কিন্তু একটা সময় পরে গিয়ে কি হবে, একটা সময় পরে গিয়ে আমি কি দেখব না
টেম্পারেচারটা কিন্তু আর ইনক্রিজ করছে না। তো এই যে টেম্পারেচারটা ইনক্রিজ করছে না, কিন্তু আমি তো হিট তো দিয়ে যাচ্ছি, এটা তো কন্টিনিউ আছে, হিট দেওয়াটা আমার কন্টিনিউ আছে, কিন্তু আমি দেখছি এখানে এটা মেজার হচ্ছে না। তাহলে সেই তাপমাত্রাটা, যে তাপমাত্রাটা আমি অতিরিক্ত দিচ্ছি, সেটা গেলটা কোথায়? তো এই যে গেলটা কোথায়, এই প্রশ্নটার মধ্যেই আমি লেটেন্ট হিট জিনিসটা কি সেটা বলছি। দেখো এখন কি হচ্ছে, পাত্রের মধ্যে জল রয়েছে, জলের মধ্যে পার্টিকেল রয়েছে, বা আমি ধরে নাও বরফ নিলাম, তো বরফের মধ্যে পার্টিকেল রয়েছে। এখন পার্টিকেল গুলো কি করবে? পার্টিকেল গুলো শক্তি গ্রহণ করবে, পার্টিকেল গুলো শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে কি করবে না, শক্তি গ্রহণ করে তবে তো ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে এটাকে ভাঙবে, ঠিক কি না? তো কি হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি দেখলাম যে আমার টেম্পারেচার রিড করেছে, মানে এই থার্মোমিটারে টেম্পারেচার শো করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি পর আর কিন্তু বাড়ছে না। ইভেন আমি এখানে হিট দিচ্ছি তবুও কিন্তু বাড়ছে না। তখন কি হয়, এই শক্তিটা, যে শক্তিটা আমার এতক্ষণ টেম্পারেচার রিড করছিল, সেই শক্তিটাকে এখন কি করছে না, এই পার্টিকেল গুলো গেইন করছে, পার্টিকেল গুলো অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কি করছে, নিজেদের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডটা ভাঙার চেষ্টা করছে। ওই জন্য ওই শক্তিটা কিন্তু আমার কি না, যে আমার থার্মোমিটার রয়েছে, থার্মোমিটারের স্কেলে তখন শো করছে না। তো এই যে হিটটা, যে হিটটা আমার মেজার হচ্ছে না, থার্মোমিটার দিয়ে মেজার হচ্ছে না, আর কি না, পার্টিকেল গুলো নিজেদের বন্ড ভাঙার জন্য কাজে লাগাচ্ছে যে হিটটাকে, সেই হিটটাকেই বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট কথার অর্থ হলো, ল্যাটেন্ট কথাটির ল্যাটেন্ট কথাটার অর্থ হলো কি না, এটা হচ্ছে হিডেন, হিডেন মানে লুকোনো। অর্থাৎ আমি এখানে কি দেখতে পেলাম না, আমি টেম্পারেচার বাড়াচ্ছি কিন্তু টেম্পারেচারটা আমার তো এখানে থার্মোমিটারে শো করছে না, সেই জন্য এটাকে বলা হয় হিডেন বা লুকোনো। তো লেটেন্ট হিট মানে লুকোনো যে তাপমাত্রাটা, সেটাকেই বোঝানো হয়েছে। আশা করি বোঝা গেছে লেটেন্ট হিট কি না। যখন আমি হিট দিচ্ছি, যে হিটটা ওই বস্তুর অণুগুলো বা বস্তুর পার্টিকেল গুলো শোষণ করে নিজেদের বন্ড ভেঙে ফেলছে, সেই জন্য ওই তাপমাত্রাটা থার্মোমিটার স্কেলে উঠছে না। এই জন্য এই ধরনের তাপমাত্রাটাকে আমরা ল্যাটেন্ট হিট বলে থাকি। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, লেটেন্ট হিট অফ ফিউশন কি জিনিস? দেখো, লেটেন্ট হিট অফ ফিউশন, ফিউশন কি জিনিস তার আগে আমাকে বুঝতে হবে। ফিউশন দেখো, ফিউশন কি জিনিস না, সলিড থেকে লিকুইডে, সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফিউশন। অর্থাৎ তোমাকে যদি কোনো প্রশ্ন করে দেওয়া হয় যে সলিড থেকে কোনো একটা বস্তু লিকুইডে কনভার্ট হলো, এই প্রসেসটাকে কি বলা হবে, তখন বলবে এই প্রসেসটাকে বলা হয় ফিউশন। মনে থাকবে। এখন দেখো, লেটেন্ট হিট অফ ফিউশন আমরা কাকে বলবো না, বলা হচ্ছে the amount of heat energy, the amount of heat energy that is required to change 1 kg of solid into liquid at atmospheric pressure। মানে 1 কেজি সলিডকে আমরা লিকুইডে কনভার্ট করার জন্য যে তাপমাত্রাটা দিচ্ছি, যে তাপমাত্রাটা দিচ্ছি এর মেল্টিং পয়েন্টে এটাকেই বলা হয় লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ফিউশন। আশা করি এটা বোঝা গেছে। এখানে আর দুটো জিনিস আমি বলে রাখি। একটা দেখো, এনার্জি অফ ওয়াটার at 0 ডিগ্রি সেন্টিগ্রেড
গ্রেটার দেন এনার্জি অফ আইস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা বরফও পাই এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ওয়াটারও পেয়ে থাকি। কিন্তু এখানে বলা হচ্ছে ওয়াটারের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলোর যে এনার্জিটা সেটা আইসের এনার্জি থেকে বেশি হবে। কেন হবে? কারণ আমরা কি দেখছি যে এই যে ওয়াটারের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে সে কি করেছে, সে অধিক এনার্জি গেইন করেছে, অধিক এনার্জি অ্যাবজর্ব করেছে। কেন না, তাদের বন্ডটা ভেঙে ফেলার জন্য। সেই জন্য আমরা দেখতে পাই যে আইসের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার থেকে জলের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তাদের এনার্জিটা বেশি। এরপর আমরা দেখব বয়লিং পয়েন্ট। দেখো, আমরা যেরকম দেখলাম মেল্টিং পয়েন্ট, একই রকম ভাবে আমরা বয়লিং পয়েন্টও আমরা এখানে জানবো। না, কি বলা হচ্ছে, দ্য টেম্পারেচার এট হুইচ এ লিকুইড স্টার্টস বয়লিং at its atmospheric pressure is known as boiling point। না, মিনিমাম টেম্পারেচার কিসের জন্য? না, লিকুইডকে বয়েল হতে যে মিনিমাম টেম্পারেচারটা প্রয়োজন হচ্ছে সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? না, বয়লিং পয়েন্ট। আচ্ছা, লেটেন্ট হিট অফ বয়লিং পয়েন্ট। একই রকম ভাবে আমরা যেরকম লেটেন্ট হিট অফ মেল্টিং পয়েন্ট পড়লাম একই রকম হবে এখানেও সেম। এখানে বলে রাখি, এখানে কি হবে, ওয়াটার বয়েল হয়ে কিসে ট্রান্সফার হয়? ভেপারে ট্রান্সফার হয়। ওয়াটার বয়েল কত ডিগ্রি সেন্টিগ্রেডে হয়? না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে থাকে। এখন ওয়াটারের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে তার যে এনার্জি সেটা ভেপারের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে তার এনার্জির থেকে কম হবে। কেন? কারণ ওয়াটার রয়েছে। আচ্ছা, ওয়াটারের মধ্যে যে মলিকুলগুলো রয়েছে ওখানে যখন আমি হিট এনার্জি সাপ্লাই করছি তখন মলিকুলগুলো বা পার্টিকেলগুলো কি চাইবে? যে পার্টিকেলগুলো চাইবে যে আমরা আমাদের বন্ডটা ব্রেক করি এবং ভেপারে পরিণত হয়। তো তখন ওরা বন্ড ব্রেক করার জন্য কি অনেক এক্সট্রা এনার্জি এরা শোষণ করে নেয় পার্টিকেলগুলো এবং শোষণ করে সে ভেপারে পরিণত হয়। তো এই যে ভেপারে যে আমাদের ওয়াটার ভেপারটার যে পার্টিকেলগুলো রয়েছে ওখানে এনার্জি বেশি স্টোর থাকে। সেই জন্য বলা হয় যে ওয়াটারের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তার এনার্জিটা ভেপারের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তার এনার্জির থেকে কম হয়। ওই জন্য বলা হয় জানো তো কি না, আমাদের যেটা ফুটন্ত জলের থেকে বেশি মারাত্মক কি? বেশি মারাত্মক হচ্ছে বাষ্প। বাষ্প, কারণ বাষ্পের মধ্যে না এই এনার্জিটা শক্তিটা বেশি থাকে। সেই জন্য বাষ্প কিন্তু ফুটন্ত জলের থেকে বেশি ক্ষতিকারক আমাদের চামড়ার জন্য। যদি বাষ্প লেগে যায় তাহলে দেখবে একদম পুরোপুরি ভাবে ওখানে চামড়া উঠে যাওয়া পর্যন্ত সম্ভাবনা হয়ে যায়, এই কারণটার জন্যই। এরপর দেখো একটা জিনিস যেটা হচ্ছে, আমরা দেখলাম সলিড থেকে লিকুইডে কনভার্ট করলাম। তো সলিড থেকে লিকুইডে যে কনভার্ট করলাম ওই প্রসেসটাকে কি বলা হচ্ছে? ফিউশন। আবার এখন দেখলাম লিকুইড থেকে আমরা গ্যাসে কনভার্ট করলাম। তো লিকুইড থেকে যে গ্যাসে কনভার্ট করলাম এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো ভ্যাপারাইজেশন। ভ্যাপারাইজেশন।
এবার দেখো, আমরা দেখলাম কোনো একটা বস্তু সলিড থেকে লিকুইডে পরিণত হলো, তারপর লিকুইড থেকে গ্যাসে পরিণত হলো। কিন্তু কিন্তু বাট এমন কিছু বস্তু থাকে যেগুলো সলিড থেকে ডাইরেক্ট গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়। কিছু বস্তু এরকম থাকে যেগুলো ডাইরেক্ট সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। এবং এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এর এক্সাম্পল ড্রাই আইস বা ড্রাই আইস কাকে বলা হয় না, ড্রাই আইস বলা হয় সলিড CO2 কে, সলিড CO2। তো সলিড CO2 যেটা কঠিন কার্বন ডাই অক্সাইড থাকে, সেটা ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়, ওটা লিকুইডে কনভার্ট হয় না। তাহলে এই জিনিসটা মনে থাকবে। ইফেক্ট অফ প্রেসার, দেখো পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে যে ডিফারেন্সটা দেখা যায়, সেই ডিফারেন্সটা কেন দেখা যায় না, সেই ডিফারেন্সটা দেখা যায় ওই যে ওদের মধ্যে যে পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলোর মধ্যে ডিস্টেন্সের জন্য, না ডিউ টু ডিস্টেন্সেস between the particles কারণ আমরা দেখলাম সলিডের ক্ষেত্রে এই পার্টিকেল গুলোর ডিস্টেন্স একদম খুবই কম থাকে, লিকুইডের ক্ষেত্রে একটু দূর দূরে থাকে, এবং গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে তাদের অবস্থান থাকে। তো তাদের যে ডিস্টেন্স গুলো সেগুলো বেশি, সেই জন্য তাদের মধ্যে ডিফারেন্স দেখা যায়। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি প্রেসার অ্যাপ্লাই করি কোনো একটা বস্তুর মধ্যে, ধরে নাও কোনো একটা গ্যাস নিলাম, একটা পাত্র আছে, এটাতে আমি প্রেসার অ্যাপ্লাই করছি। তো প্রেসার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা পিস্টন রাখছি, চলো পিস্টন রাখলাম, এখানে কি এরকম করে গ্যাসিয়াস স্টেটে আছে, গ্যাসটা রয়েছে, পার্টিকেল গুলো ওটা। এখন কি হচ্ছে, আমি এরপর ধীরে ধীরে অ্যাপ্লাই করছি প্রেসার। তাহলে আমি ধরে নাও এতটা প্রেসার অ্যাপ্লাই করলাম। এখন প্রেসার অ্যাপ্লাই করার পর আমরা কি দেখব, যে ওই যে পার্টিকেল গুলো রয়েছে, পার্টিকেল গুলোর মধ্যে দূরত্ব যেটা রয়েছে, দূরত্ব অনেকটা কমে গেছে। এবং আমি যদি আরো প্রেসার অ্যাপ্লাই করি, আরো প্রেসার অ্যাপ্লাই করলাম, এখানে দেখবো যে একদম দূরত্বগুলো একদম কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রেসার অ্যাপ্লাই করে আমরা কি করছি না, পার্টিকেল গুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে সেটাকে কম করছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি প্রেসার অ্যাপ্লাই করার সাথে সাথে যদি আমি টেম্পারেচারটাকে যদি ডিক্রিজ করি, তখন কি হবে, তখন গ্যাসটাকে আমরা না লিকুইডে কনভার্ট করতে পারবো, বা এই জিনিসটাকেই বলা হয় কি, আমরা লিকুইফাই এ গ্যাস, না গ্যাসটাকে আমরা লিকুইডে কনভার্ট করতে পারবো। কখন, যখন প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে টেম্পারেচারটাকে যদি আমরা ডিক্রিজ করে দিই, তখন আমরা কি না একটা গ্যাসকে লিকুইডে পরিণত করতে পারবো। এরকম ভাবে আমাদের যে অক্সিজেন সিলিন্ডার গুলো আসে অন্যান্য দেশ থেকে, এই লিকুইফাই অক্সিজেনই তো আসে না, প্রেসারের সাথে সাথে টেম্পারেচার কম করে সেটাকে লিকুইডে পরিণত করা হয় এবং সেটাকে নিয়ে আসা হয়। আর মনে রাখবে, ওই যে টেম্পারেচারের জিনিসটা তোমরা বলবে তাহলে তো কন্টেনারে থাকলে হয়ে যাবে, ওটা তাপমাত্রা তো বেড়ে যাবে। কন্টেনার গুলো স্পেশালাইজড কন্টেনার থাকে, ওগুলোকে বলা হয় ক্রায়োজেনিক কন্টেনার। ঠিক আছে, তো ওইখানে ওই লিকুইফাই যে অক্সিজেন রয়েছে সেটাকে নিয়ে আসা হয়। আচ্ছা, দেখো যে কনভার্ট হচ্ছে, এই জিনিসটাকে আমরা একবার দেখে নেব সংক্ষিপ্ত রূপে। সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, ফিউশন।
ফিউশন বলা হচ্ছে। আচ্ছা, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, এটাকে কি? ভেপারাইজেশন। ভেপারাইজেশন বলছি। আচ্ছা, গ্যাস থেকে লিকুইডে যে পরিণত হচ্ছে, গ্যাস থেকে লিকুইডে পরিণত হওয়াটাকে আমরা বলবো কনডেনসেশন। কনডেনসেশন। এবং লিকুইড থেকে সলিডে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় সলিডিফিকেশন। সলিডিফিকেশন। আর আমরা কি বললাম? সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে যাওয়াটা কি বলি? সাবলিমেশন। সাবলিমেশন। এবং একই রকম ভাবে গ্যাস থেকে যে সলিড ডাইরেক্ট কনভার্ট হচ্ছে, ওটাকে আমরা বলবো ডিপোজিশন। ডিপোজিশন। এরপর আমরা দেখব ইভাপোরেশন। ইভাপোরেশন জিনিসটা কি জিনিস? দেখো, এর যে ডেফিনেশন রয়েছে, ডেফিনেশন জানার আগে এটাকে আমরা ভালো করে বুঝে নিই, তারপর ডেফিনেশন দেখব। কি হচ্ছে? আমরা দেখলাম বয়লিং পয়েন্টে কি হচ্ছে, মানে ভেপারাইজেশনে কি হচ্ছিল না, লিকুইডটা ভেপারে পরিণত হচ্ছিল। ভেপারে পরিণত হচ্ছিল, কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল কি না, বয়লিং পয়েন্টে হতে হবে। বয়লিং পয়েন্টে হচ্ছিল, এই জিনিসটাকে আমরা ভেপারাইজেশন বলছিলাম। কিন্তু এখানে আমি দেখছি লিকুইড থেকে ভেপারে আমি পরিণত কোনো একটা যদি তরলকে করি, ঠিক আছে, লিকুইড থেকে ভেপারে পরিণত করছি, কিন্তু বিলো ইটস বয়লিং পয়েন্ট। বিলো ইটস বয়লিং পয়েন্ট, অর্থাৎ বয়লিং পয়েন্টের নিচে যে কোনো টেম্পারেচারে যদি লিকুইডটা ভেপারে কনভার্ট হয়ে যায়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো না, ইভাপোরেশন। 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 তো ডেফিনিশনটা এরপর আমরা দেখব যে চেঞ্জ অফ এ লিকুইড ইনটু ভেপারস এট এনি টেম্পারেচার। দেখো, এটা মনে রাখবে, এট এনি টেম্পারেচার বিলো ইটস বয়লিং পয়েন্ট, অর্থাৎ বয়লিং পয়েন্টের নিচে যে কোনো টেম্পারেচারে কোনো একটা লিকুইড ভেপারে যে পরিণত হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ইভাপোরেশন। ইভাপোরেশন মনে রাখবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ইভাপোরেশন, এটা কেন ঘটছে? একটা আমি ওই জন্য পাত্র নিলাম, এখানে জল নিচ্ছি। তো কি হচ্ছে, এই যে এর সারফেস রয়েছে, এর সারফেসের মধ্যে কি অনেক পার্টিকেলস রয়েছে, অনেক পার্টিকেলস রয়েছে। এর মধ্যে কিছু পার্টিকেলের কি হচ্ছে, এর মধ্যে কিছু পার্টিকেল, সাম পার্টিকেলস কি, এদের মধ্যে হাই কাইনেটিক এনার্জি থাকছে। হাই কাইনেটিক এনার্জি থাকছে। এখন ব্যাপারটা হচ্ছে, হাই কাইনেটিক এনার্জি থাকছে, তাহলে ওরা এমনিতেই ভাইব্রেশন বেশি জোরে করছে। একটু যদি ওদের এনার্জিটা আর একটু বেশি গেইন করে নেয়, তখন কি হবে? তখন হচ্ছে যে তারা তাদের যে বন্ডটা রয়েছে, সেই বন্ডটা ব্রেক করে তারা ভেপারে পরিণত হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। তো তোমরা বলতে পারো যে স্যার, তাহলে এখানে আমরা বয়লিং পয়েন্টে নিয়ে যাচ্ছি না, এটা বয়েলও হচ্ছে না, তবুও কেন ভেপারে পরিণত হচ্ছে? কারণ দেখো, এত বড় সারফেস এরিয়া রয়েছে, এখানে যদি কিছু এরকম, এই পুরো সারফেস এরিয়ার যে পার্টিকেল রয়েছে, তার মধ্যে কিছু ফ্র্যাকশন পার্টিকেল হাই কাইনেটিক এনার্জি তো থাকতেই পারে, এবং সে তো সবসময় এনার্জি গেইন করার চেষ্টা করছে। এনার্জি গেইন করলে কি করছে, সে তার যে বন্ডটা রয়েছে, সেই বন্ডটা ব্রেক করে সে ভেপারে তৈরি হচ্ছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ইভাপোরেশন। আশা করি এটা বোঝা গেছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, এই ইভাপোরেশনটা হচ্ছে সারফেস ফেনোমেনা। সারফেস ফেনোমেনা। আচ্ছা, বয়লিং পয়েন্টে একটা জিনিস বলতে ভুলে গেছি,
1 মিনিট দাঁড়াও, বোলিং পয়েন্ট কোথায় গেল? হ্যাঁ, বোলিং পয়েন্ট হচ্ছে একটা বাল্ক ফেনোমেনা। বাল্ক ফেনোমেনা মানে কি? বোলিং বোলিং কি জিনিস? বোলিংটা হচ্ছে একটা বাল্ক ফেনোমেনা। বাল্ক ফেনোমেনা, বাল্ক ফেনোমেনা মানে হচ্ছে ওখানে বেশিরভাগ লিকুইডেরই কিন্তু একই অবস্থা থাকছে, অর্থাৎ বেশিরভাগ লিকুইডটাই ওখানে ভেপারে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ লিকুইডই এনার্জি গেইন করে ভেপারে পরিণত হতে চেষ্টা করছে। কিন্তু এখানে আমরা শুধুমাত্র দেখছি কি না, সারফেসের মধ্যে থাকা গোটা কয়েক পার্টিকেল শুধুমাত্র কাইনেটিক এনার্জি বেশি থাকার কারণে তারা তাদের বন্ডটা ব্রেক করছে, সেই জন্য এটাকে বলা হয় সারফেস ফেনোমেনা। ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন। দেখো, সারফেস এরিয়া। এখন আমাকে একটা কথা বলো, এটা আমার একটা গ্লাস রয়েছে এবং এটা আমি একটা বড় একটা গামলা রেখেছি, দুটোর মধ্যে আমি জল একই পরিমাণে রেখেছি, ঠিক আছে? জল একই পরিমাণে রাখলাম। এখন তুমি যদি 5 ঘন্টা পরে আসো, 5 ঘন্টা পরে আসো, তুমি কি দেখবে? এই জলটা বেশি কমে যাবে না এই জলটা? স্বভাবতই এই জলটা বেশি কমে যাবে, এই জলটা বেশি ভেপারে পরিণত হয়ে যাবে, কারণ এর মধ্যে সারফেস এরিয়াটা বেশি আছে, ঠিক আছে? আরো একটা উদাহরণ দিয়ে দিই। দেখো, আমরা যখন কাপড় শুকোতে দিই রোদের মধ্যে কাপড় শুকোতে দিলে আমরা রোদের মধ্যে এরকম করে ভিজে কাপড় এরকম করে তো রেখে দিই না, আমরা কি করি সুন্দরভাবে ওটাকে মেলে দিই, এরকম খুলে মেলে দিই। তার ফলে কি হয়? তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ সারফেস এরিয়াটা ওর ইনক্রিজ হচ্ছে। সারফেস এরিয়া ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি হচ্ছে? ইভাপোরেশন বাড়ছে। অতএব আমি এখানে বলতে পারি যে সারফেস এরিয়ার সাথে ইভাপোরেশন সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক মানে কি? সারফেস এরিয়া বৃদ্ধি পেলে ইভাপোরেশন বৃদ্ধি পাবে। 1 নাম্বার গেছে। 2 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের সাথে ইভাপোরেশনের কি সম্পর্ক? টেম্পারেচারের সাথে ইভাপোরেশনের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। শুধুমাত্র লিখছি, ঠিক আছে? টেম্পারেচারের সাথে ইভাপোরেশনের সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? দেখো, টেম্পারেচার যখনই বাড়বে, টেম্পারেচার যখনই বৃদ্ধি পাবে, তখন ও কি করবে? কাইনেটিক এনার্জি বাড়িয়ে দেবে পার্টিকেলগুলোর মধ্যে। তো কাইনেটিক এনার্জি বাড়িয়ে দেওয়ার ফলে তাদের যে বন্ডগুলো আছে, বন্ডগুলো ব্রেক করার ক্ষমতা বেশি রাখবে। সেই জন্য বলা হয় টেম্পারেচারের সাথে কাইনেটিক ইভাপোরেশন হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়বে, টেম্পারেচার কমলে ইভাপোরেশন কমবে। হিউমিডিটি কি জিনিস? হিউমিডিটি, দেখো, একটা জলাশয় আছে, হিউমিডিটি হচ্ছে আমাদের বাতাসের যে জল ধারণ ক্ষমতা থাকে, মানে জল যে থাকে বাতাসের মধ্যে, যে ওয়াটার থাকে, ঠিক আছে? ওয়াটার ভেপার যে প্রেজেন্ট থাকছে বাতাসের মধ্যে, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প যে উপস্থিতি থাকছে বাতাসের মধ্যে, ওইটাকে বলা হয় হিউমিডিটি। এখন ব্যাপারটা হলো, হিউমিডিটি যদি এখানে বেশি থাকে, মানে যদি বেশি পরিমাণে ওয়াটার ভেপার এখানে প্রেজেন্ট থাকে, তাহলে সে আরো অন্য ওয়াটার ভেপার নিতে পারবে কি এই জলাশয় থেকে? না। তাহলে হিউমিডিটি যদি বেশি থাকে তখন সেই এয়ারটা আর অতিরিক্ত জল নিতে পারবে না, সেই জন্য বলা হয় হিউমিডিটি বেশি থাকলে কি ইভাপোরেশন কম হবে। অতএব হিউমিডিটির সাথে ইভাপোরেশন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, উইন্ড স্পিড। একই রকম ভাবে ধরো, উইন্ড স্পিড কি হচ্ছে? একটা জলাশয় আছে, এখন এখানে তো জল মানে জলীয় বাষ্প ধরে রয়েছে, জলীয় বাষ্প ধরে রয়েছে। এখন কি হচ্ছে? যদি আমার উইন্ড স্পিড বেশি থাকে তখন কি করবে? এই যে অংশটা রয়েছে এই অংশটাকে কি করবে না, বইয়ে নিয়ে দূরে কোথাও নিয়ে চলে যাবে, এবং এই জায়গাতে আবার ড্রাই এয়ার চলে আসবে, শুষ্ক বাতাস চলে আসবে। তখন আবার কি হবে? তখন আবার এখানে ইভাপোরেশনটা বেশি ঘটবে। অতএব আমি বলতে পারি যে উইন্ড স্পিডের সাথে ইভাপোরেশন সরল সম্পর্ক, অর্থাৎ উইন্ড স্পিড বেশি থাকলে ইভাপোরেশন বেশি হবে এবং উইন্ড স্পিড কম থাকলে ইভাপোরেশন
কম হবে। হাউ ডাজ ইভাপোরেশন কজ কুলিং, কিভাবে ইভাপোরেশন ঠান্ডা করে শীতল করে? আমরা কি জানি না, জল, জলের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে সেগুলো কি, সেগুলো সবসময় ভেপারে পরিণত হওয়ার চেষ্টা করে বা তাদের বন্ড ব্রেক করার চেষ্টা করে। তো বন্ড ব্রেক করার জন্য তাদের কি প্রয়োজন হয়? তাদের কাইনেটিক এনার্জি প্রয়োজন হয়। এবং এই যে কাইনেটিক এনার্জি মানে হিট এনার্জি তারা নেবে। তো তারা হিট এনার্জি কোথা থেকে নেয়? তারা হিট এনার্জি তাদের সারাউন্ডিং থেকে, আশপাশের পরিবেশ থেকে নেয়। তারা সারাউন্ডিং থেকে যদি হিট এনার্জি নিয়ে নেয় তাহলে কি ওই যে জায়গাটা, ওই জায়গাটা তখন শীতল হবে। মনে রাখবে, শীতল হবে, কারণ হিট এনার্জিটা কি করছে, ওই যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, ওয়াটার পার্টিকেল গুলো হিট এনার্জিটা শোষণ করে নিজেকে মুক্ত করছে বা নিজে বাষ্পে পরিণত হচ্ছে, সেই জন্য তার আশেপাশের জায়গাটা শীতল থাকে। আচ্ছা, এসিটোন, এসিটোন মানে হচ্ছে নেল পলিশ রিমুভার, নেল পলিশ রিমুভার। এখন কি হচ্ছে না, দেখো আমরা যদি এসিটোনকে ধরে নাও আমাদের হাতের তালুর মধ্যে নিয়ে নিই, এসিটোন নিলাম, কি হচ্ছে এসিটোন নিলে কি হচ্ছে না, আমাদের হাতটা প্রচন্ড দেবে ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? কারণ এসিটোন কি করে না আমাদের হাত থেকে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে, আমাদের হাত থেকে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে তারা কি করছে না অত্যাধিক পরিমাণে হিটটাকে শোষণ করে, অত্যাধিক পরিমাণে হিটটাকে শোষণ করে তারা বাষ্পে পরিণত হয়। সেই জন্য আমরা অনেকটা ঠান্ডা অনুভব করি। ঠিক আছে, তার তার মানে এসিটোনের যে লেটেন্ট হিট, এসিটোনের যে লেটেন্ট হিট সেটা খুব বেশি, অর্থাৎ সে খুব বেশি পরিমাণে এনার্জি গেইন করে। আচ্ছা, স্প্রিঙ্কেল ওয়াটার অন দ্য রুফ অ্যান্ড ওপেন গ্রাউন্ড। দেখো আমরা গরমকালে কি করি, আমাদের যে বাড়ি রয়েছে, আমাদের বাড়ি রয়েছে, তো বাড়ির ছাদে দেখবে আমরা জল দিয়ে দিই, ঠিক আছে, গরমকালে। এবং আমাদের যে উঠোন রয়েছে, উঠোনেও আমরা জল দিয়ে ধুয়ে নিই সন্ধ্যেবেলাতে বিশেষ করে। কেন ধুই না? যাতে ঠান্ডা হয়। এখন ঠান্ডাটা কিভাবে হয়, দেখো এর উপর আমি জল দিলাম, এখন জলটা দিলাম, জলের উপর একটা সারফেস তৈরি হবে। এখন ওই সারফেসটাতে ওয়াটার পার্টিকেল গুলো আছে সেগুলো কি করবে, ওয়াটার ভেপারে পরিণত হওয়ার চেষ্টা করবে। ওয়াটার ভেপারে পরিণত হওয়ার জন্য তারা কি করবে, এই যে ছাদ রয়েছে, ছাদ থেকে তারা হিটটা নেবে, ছাদ থেকে তারা হিটটা নেবে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকেও নেয়। ঠিক আছে, কিন্তু আমি এখানে ছাদ থেকে বলছি কারণ বোঝানোর জন্য বেশি। তাহলে এই যে হিটটা নিল, হিটটা নিয়ে তারা কি করবে, তাদের বন্ড ব্রেক করে তারা ভেপারে পরিণত হবে। এবং এভাবেই এই যে ছাদ রয়েছে, ছাদের হিটটা কমে যায়। একই রকম ভাবে আমরা যদি উঠোনে আমাদের জল দিয়ে ধুয়ে দিই, একই রকম ভাবে কি ওই জায়গাটা শীতল করে। হোয়াই শুড উই ওয়্যার কটন ক্লথস ইন সামার? দেখো কি হয়, গরমকালে গরমকালে আমরা ঘামি বেশি, তাহলে গরমকালে আমাদের ঘাম হয় বেশি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি কটন ক্লথস পরি, কটনের জামা কাপড় বা সুতির জামা কাপড় যদি পরি, সুতির জামা কাপড় কি হচ্ছে না বেশি জল শুষতে পারে। ঠিক আছে, বেশি জলকে অ্যাবজর্ব করতে পারে। তো আমাদের যে সোয়েটিংটা আছে, সোয়েটিংটাকে ও খুব পরিমাণে অ্যাবজর্ব করবে এবং অ্যাবজর্ব করে আমাদের কটনের যে কাপড় রয়েছে সেখান থেকে ওগুলো ইভাপোরেট হয়ে যায়, ফলে আমাদের শরীরটা একটু শীতল থাকে। আচ্ছা, ওয়াটার ড্রপলেটস অন দ্য আউটার সারফেস অফ এ গ্লাস কন্টেনিং আইস কোল্ড ওয়াটার। দেখো একটা আমি গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে যদি আমি আইস কোল্ড ওয়াটার নিই, দেখবে এর গায়ে এরকম ছোট 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 বিন্দু 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 জলকণা জমে গেছে। কেন জমে গেছে, কেন জমে সেই জিনিসটাই বোঝাবো। দেখো ভেতরের যে আমার অবস্থা, ভেতরের অবস্থা কেমন, খুব ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা, একদম কুল, আইস কোল্ড। আইস কোল্ড ঠান্ডার জন্য কি হচ্ছে, এই যে পাত্রটাকেও ঠান্ডা করে ফেলছে। এবং পাত্র ঠান্ডা করার পরে কি হচ্ছে, আমরা জানি বাতাসের মধ্যে কি জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পের আধিক্য দেখা যায়। তো বাতাসের মধ্যে সেই জলীয় বাষ্প যেগুলো থাকে ওগুলো কি হচ্ছে, যেই এই পাত্রের সংস্পর্শে আসছে সেই কন্ডেনসেট হচ্ছে, এবং কন্ডেন্স হওয়ার কারণে তারা জলকণায় পরিণত হয়ে ওই পাত্রের গায়ে ওরকম বুঁদি 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 তৈরি করছে। এই জন্যই এটা হয়ে থাকে।
তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের এখানে আর দুটো স্টেটের কথা বলা হয়েছে, মানে এখন বর্তমানে কালে বলা হচ্ছে যে স্টেট অফ ম্যাটার পাঁচটা। একটা হচ্ছে মানে সলিড, লিকুইড, গ্যাস, ওগুলো বাদ দিয়ে একটা হচ্ছে প্লাজমা, প্লাজমা এবং আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তো এগুলো সম্পর্কে আমি পরে কোনো ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো সকলে।